আমরা কাঙ্ক্ষিত, আমরা প্রায় 15 দিন ধরে যার কথা শোনার জন্য আমরা বিভিন্ন থানা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহ করছি সকল প্রশাসন থেকে। সেই ব্যক্তিত্ব বাংলাদেশের রত্ন আমাদের লালমিয়া ভাই, উনার জীবন দশায় উনি আমার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের লোক। আমরা মানিকগঞ্জ, সাটুরিয়া যত গ্রাম পুলিশ আছি, উনার প্রত্যেকটা ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা যদি ওনার পাশে না থাকি তাহলে অন্যান্য ডিস্ট্রিক্ট ওনার পাশে থাকবে না। এই জন্য ওনাকে আমরা এই মানিকগঞ্জ এবং সাটুরিয়া থানা থেকে ওনাকে আমরা বিপুল পরিমাণ ভাবে ওনাকে আমরা সহযোগিতা করব এবং ওনার হাতে হাত মিলিয়ে আমাদের চাকরিকে পার্মানেন্ট করার জন্য অথবা সরকারি করার জন্য ওনার হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। সেই ব্যক্তিত্ব এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন। আপনারা এলিমিনেশন ঘোরাফেরা না করে আপনারা যার যার স্থানে বসে উনি কি বলে আমরা সেই কথাগুলো শুনবো। আমাদের লালমিয়া ভাইকে এখন বক্তব্য বলার জন্য আমি ডাকছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, যারা মুসলমান আছে। সেই সাথে আরো শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য আবারও আমি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতে, আজকের এই অনুষ্ঠানের শুরুতে, মানিকগঞ্জ জেলার অনুষ্ঠানের শুরুতে আমি তার নামে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যার জন্য আজকে আমরা বুক ফুলিয়ে আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়াতে পারছি। আমরা আমাদের মনের ভাষাগুলো বলতে পারছি। সেই আবু সাঈদ, যার বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয়বারের স্বাধীন বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে তার নামটি স্মরণ করছি, সেই সাথে তার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আজকে মানিকগঞ্জ জেলার বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের ত্রিবার্ষিকীয় সম্মেলন, উক্ত সম্মেলনে সভাপতিত্ব করছেন উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ জেলা সদর উজ্জ্বল ভাই, আর সঞ্চালনায় আছেন শাহিদ ভাই। আপনারা অনেক বৃষ্টি, রাত্রি থেকেই বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমার প্রাণ প্রিয় অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, বয়স্ক গ্রাম পুলিশ দফাদার ভাই ও বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা মুসলমান আছেন আমি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যদি অন্যান্য ধর্মাবলম্বী কোনো ভাই থেকে থাকে তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃ
প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকি, এই কামনাটা সবসময় করি আপনারা সকলে ভালো থাকে, আর সেই উদ্দেশ্যে কিন্তু সবসময় দৌড়াচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনি কিছু প্রশ্ন আপনারা আমাকে দিয়েছেন, প্রশ্নের উত্তরগুলো আগে দেব, তারপরে আমার কিছু কথা আছে, আমি কেন আসলাম আপনাদের কথাগুলো শেষ করে আমি সেগুলো দিকে যাব। আসলে আমি শুরুতেই যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের সমস্যা কিন্তু অনেক, কিন্তু আমাদের মূল বিষয় কিন্তু হচ্ছে জাতীয় বেতন স্কেল। আমরা কিন্তু জাতীয় বেতন স্কেল সরকারি কোষাগার থেকে বেতন সরাসরি এই দুই ফান্ড মানি না, যেটাকে বলে বেতন বৈষম্য। গায়ে সরকারি পোশাক, অথচ তার বেতন দুই ফান্ড থেকে 1% টাকা নাই, নদী ভাঙ্গন সেখানে এই কোনো উৎস নাই। এটা চাকরের দেখার বিষয়। আমি রাষ্ট্রের চাকর, আমাকে রাষ্ট্রের কর্মচারীর মর্যাদা দিতে হবে। আমাদের মূল বিষয় হচ্ছে এইটা। এখন আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত পিছনে আজ গ্রাম পুলিশ কিন্তু আজকে না, সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, গ্রাম পুলিশ স্বাধীন হয় না। সকলের চাকরির বেতন বাড়ানো হয়, গ্রাম পুলিশের দিকে তাকায় না। এরা মনে হয় পাকিস্তানি, না মনে হয় চাঁদের দেশের লোক। এরা এলিয়েন মানুষ না, এলিয়েন। এদের খেতে হয় না, এদের ছেলে মেয়ে নাই, এদের সংসার নাই, বউ নাই, কারো মুখে খাবার তুলে দিতে হয় না। এরা এলিয়েন। পিছনের সরকারগুলো এদেরকে এলিয়েন মনে করেছে, এলিয়েন। তাদের খাবার খেতে হয় না, তাদের বেতন বাড়াতে হবে না। রাষ্ট্রের সকল কাজ হয়, যমুনা সেতু হয়, পদ্মা সেতু হয়, মেট্রো রেল হয়, বড় বড় মেগা প্রকল্প হয়, কিন্তু গ্রাম পুলিশের বেতন হয় না। দুঃখজনক একটা ব্যাপার। আমি আবারও আবু সাইদের নামটা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আবু সাইদের কারণে আমরা বুক খুলে কথাগুলো বলতে পারছি, পিছনে আমরা বলতে পারি নাই। আমাদের অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই জন্যই আজকের এই আমাদের যুদ্ধ ঘোষণা। আপনাদের অনেকের প্রশ্ন, বিশেষ করে একটি থানার প্রশ্ন, সেই থানার প্রশ্ন দিয়ে এই প্রশ্নগুলো বাংলাদেশের সব জায়গায়, এগুলো আমাকে দেখতেও হবে না, এগুলো আমার জানা। কারণ আমি তো এই আমেরিকার কোনো ব্যক্তি না, আমিও গ্রাম পুলিশ সদস্য। আমি দফাদার, আমার জেলা ঢাকা, থানা ধামরাই, ইউনিয়ন পরিষদের নাম হচ্ছে ৬ নম্বর ইউনিয়ন পরিষদ। তার ৫ নম্বর ওয়ার্ডের আমার বাড়ি আটকুসুরা। সেখানে দফাদার হিসেবে ইউনিয়ন পরিষদে আমি নিয়োগ সরাসরি ২০০৮ সালের লাস্টের দিকে, আগস্টের শেষের দিকে। সেদিন থেকে আজকে পর্যন্ত আমি দফাদার হিসেবে আছি এবং আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য যুদ্ধ করে যাচ্ছি। আমি গ্রাম পুলিশের সমস্যাগুলো সবই আমি জানি, যেহেতু আমি একজন গ্রাম পুলিশ সদস্য, দফাদার। কারো পোশাক সমস্যা, কোনো থানায় বেতনের সমস্যা, 1% টাকা নাই, বেতন হয় না, 6 মাস, বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এমন অনেক অভিযোগ অনেক থানায় আছে। যাতায়াত কথা হচ্ছে না, এমনও থানায় এখনো বাংলাদেশে আছে যে যাতায়াত কথা 2017 সালে শুরু হয়েছে। 17 সাল থেকে আজকে পর্যন্ত 24 সাল পর্যন্ত সে 1 মাসের যাতায়াত কথা পায়। যাতায়াত কথা শব্দটা সে জানেই না যাতায়াত কথা কি, এমনও জেলা থানা আছে। তো সেক্ষেত্রে এগুলো আমি জানি। তো যাই হোক, এই সমস্যাগুলো সমাধান, এই যে আজকে আমাদের মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ, ইনশাআল্লাহ আপনারা আশা করতে পারেন আমাদের এই সমস্যাগুলো, যে থানায় বেতন হয় না, ইউনুস স্যার মহোদয় তিনি বিভিন্ন অজুহাত দিয়ে এই বেতনগুলো দিচ্ছে না, সেগুলো খুব দ্রুত সমাধান হবে, খুব দ্রুত। একদিক দিয়ে আপনারা আমাদের যে কমিটি আমরা প্রকাশ করব, আমরা কিন্তু ফাটা কেষ্ট কমিটি নিচ্ছি। ফাটা কেষ্ট
এটা কিন্তু বৈষম্য বিরোধী কমিটি। এখানে যারা ভয় পাবে তাদেরকে আমরা দিচ্ছি না। যার ভিতরে ভয় নাই, যে আবু সাইদের কোনো অধিকার আদায়ের জন্য বুকের তাজা রক্ত দিতে পারবে, যে নিজ অর্থায়নে দৌড়দৌড়ি করতে পারবে, যখন খুশি টাকা যেতে পারবে টাকা যেতে পারবে, এখানে তাদেরকেই কিন্তু এই কমিটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং তাদের মাধ্যম দিয়ে জেলা কমিটির মাধ্যম দিয়ে থানা কমিটি হবে। আপনারা যদি ভাগ্যের পরিবর্তন চান, যারা বয়স্ক টাকা আছে, হয়তো বা কিছুদিন চাকরি আছে, চলে যাবে, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে বাড়িতে গিয়ে যে 50,000 60,000 টাকা মাত্র, যা আসলে বড় লোকের একটা কুকুরের পিছনে এক মাসে খরচ। প্রত্যেক বড় লোকেরা তারা ডগ পালে, ডগ, তারা কুকুর পালে না, ডগ পালে, প্রত্যেকেরই আছে না আন্দোলন। এই ডিউজি সাগরের পিছনে যা খরচ যায় মানিকগঞ্জ, তা আমাদের গ্রাম পুলিশের মাসিক বেতন হয়। সরকারের সর্বনিম্ন পদ এই স্তরটা, সেটা আমাদেরকে দেওয়া হয়। এখন এই টাকা দেওয়ার উদ্দেশ্যে বলতে চাই, এই টাকা অনেকদিন হয়তো আপনার থানার সভাপতি ছিলেন, আপনারা ছিলেন বলে আজকে আমরা আছি, আপনারা আজকে বড় টেনে এনেছেন, আমরা এখানে যোগদান করেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ইয়াং জেনারেশন যারা আছে, তাদের মাথায় একটু হাত বুলিয়ে, তারা যেহেতু সামনের দিকে দৌড়াচ্ছে, কবি বলেছেন যৌবন যার যুদ্ধদার, যৌবন যার যুদ্ধদার, কবি বলেছেন। একজন কবি, সে কিন্তু অনেক মেধাবী, যে কারণে তার ভিতর থেকে অনেক ভাষাগুলো চলে আসে, তার সাধারণ মানুষের ভিতর থেকে আসে না। সে আলাদা একজন ব্যক্তি, সে কবি, সে সাহিত্যিক, সে উপন্যাসিক, সে আলাদা একজন ব্যক্তিত্ব। তো তাদের ভাষায় বলতে গেলে তিনি বলে গিয়েছেন যৌবন যার যুদ্ধদার। তাহলে টাকা এই ছেলেগুলোকে এগিয়ে দিন, মাথায় হাত তুলে এগিয়ে দিন, যা বাবা তোরা যুদ্ধে যা, আমরা তোদের পিছনে আছি, তোদের জন্য দোয়া করবো, সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা হয়তো তোদের সাথে দৌড়াতে পারবো না, বয়সের তারতম্য, একটা সময় আমিও ওই বয়সে গেলে দৌড়াতে পারবো না, আমারও সাহস কমে যাবে, সব কমে যাবে। এখন এদের যদি আপনারা দৌড়ানোর সুযোগ করে দেন, এই সভাপতির লোকটা বাদ দিয়ে, সভাপতি আছে থাকে কি আছে, আমি তো কিচ্ছু দেখি না, যদি কাজ না করতে পারে তাহলে কি আছে? পোশাক টেন্ডার, উনি শুধু পোশাকের জন্য দৌড়ায়, উনি জেলা সভাপতি, উনি পোশাক টেন্ডারের সভাপতি। উনি যখন ঢাকাতে পোশাক টেন্ডারের সময় আসে 2 মাস, তখন উনি ঢাকা মিটিং এ যায়, পোশাক টেন্ডারের জন্য নাম নিজে দিয়ে আসে। এইবার ওনার জেলায় কোন থানায় বেতন পায় না পায়, এগুলো দেখার কোনো বিষয়ই না, উনি জানেই না। এই সভাপতিকে কোনো লাভ আছে আপনাদের? আপনারা বলেন, একটু বলবেন, কিছু কিছু উত্তর আপনারা হাত তুলে দিবেন। আমার সাথে কি আপনারা দ্বিমত আছেন? কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? আমাদের ভাগ্য পরিবর্তন করা দরকার। ভাগ্য পরিবর্তন করতে হলে যাকে দরকার আমরা তাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। আমরা সবসময় চেষ্টা করব এখানে একজন ইয়ং, আরেকজন একটু বৃদ্ধ, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে, পরামর্শ দিবে, তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। মানিকগঞ্জ জেলার বিষয়টাই আজকে বলি, যে মানিকগঞ্জ আছি, আপনারা আপনাদের যে সমস্যাগুলো, প্রত্যেকটা থানার সমস্যাগুলো লিখিত আকারে একটা এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের প্যাড আছে, এই প্যাডে আপনারা জেলা সভাপতি, জেলা সাংগঠনিক যারা আছে তাদের কাছ থেকে নেবেন, নিয়ে এইখানে লিখিত অভিযোগ দিবেন যে আপনার থানাতে কয় মাসের বকেয়া বেতন বাকি, কয় মাসের যাতায়াত ভাতা বাকি, কয়টা বোনাস বাকি, পোশাকের কি সমস্যা, পোশাকের সমস্যাটা আবার আপনাদের বলতে হবে না, এমন একটা পোশাক আপনারা পাবেন। আমি হয়তো যদি আগামী সপ্তাহে আল্লাহ আমাকে মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ আল্লাহ করে দেয়, তাহলে আমি আগামী সপ্তাহে গিয়ে এই পোশাকের স্যাম্পল গুলো, যে পোশাকটা কোনটা হলে ভালো হয়, রুচিসম্মত একটা পোশাক, যা গায়ে দিলে আসছে, পোশাকেই কিন্তু মানুষের গায়ের সৌন্দর্য। আপনি নোংরা পোশাক পরবেন, আপনাকে যত সুন্দর লোকই হল আপনাকে খারাপ দেখা যাবে। আপনি সুন্দর পোশাক পরবেন, আপনি কালো হলেও পোশাকের কারণে আপনাকে স্মার্ট দেখা যাবে। তো সেক্ষেত্রে আমাদের পোশাকের পরিবর্তনটা অবশ্যই আনা প্রয়োজন। আমি আগামী সপ্তাহে পোশাকের পরিবর্তনটা আনার জন্য মন্ত্রণালয়ে যাব। আর জুতা
গুলো আপনারা সেই জুতায় পাবেন এই যে সামনে বাইরে পরে আছে পুলিশের যে জুতাগুলো। এরপর যদি আপনারা ওই পোশাক গাড়ি থেকে পরে হাইটে বাজার পর্যন্ত যাওয়া হয় না, 7 কিলোমিটার জুতা তোলা খুলে যায়, এই তোলা চলাচলটা পাবেন না। আমি যে কমিটিগুলা পোশাকে নেব তাদের প্রথম শর্ত কোরআনে হাত দিয়ে শপথ করতে হবে যে আমি পোশাক খারাপ দেব না, কারণ এই পোশাকটা আমার গায়ে, আমার পায়ে, আমার পায়েও থাকবে। আমার জুতাটা যদি ভালো হয় তার জুতোটাও ভালো হইতে হবে। আমার সাথে যারা থাকবে পোশাক থেকে তারা এই 18-20 করতে পারবে না, 18-20 পোশাকে করতে পারবে না, এটা আমি মেনে নেব না। যদি পোশাকের কোনো সমস্যা আসে, যে আপনাদের এই থানাতে পোশাকের সমস্যা, পোশাকটা মানসম্মত দেওয়া হয়নি, সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সংগঠনের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমাদেরকে অভিযোগ দেবেন পোশাক আপনারা নেবেন না, পোশাকটা থানাতে ইউনো সার্কেল জমা রাখবেন যে আমরা এই পোশাক নেব না, কারণ পোশাক মানসম্মত না। তার চেয়ে বড় কথা, যে স্যাম্পল আমি ঢাকাতে দেব, এই স্যাম্পল আমি প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা জেলাতে সাধারণ গ্রাম পুলিশের কাছে পৌঁছে দিয়ে দিব। এই স্যাম্পল দেখে দেখে পোশাক নেবে গ্রাম পুলিশ। আর বেতনের যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো আপনারা থানা পর্যায়ে থেকে লিখিত জেলা কমিটির কাছে দেন। লিখিত দেওয়ার পরে জেলা কমিটি আমার কাছে যেদিন পৌঁছাবে আমাকে 1 সপ্তাহ সময় দেবে। 1 সপ্তাহ, 1 সপ্তাহ সময়ের মধ্যে আমি সেটা আপনাদের বাহক হয়ে আমি সেগুলো মন্ত্রণালয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। এবং 1 সপ্তাহের মধ্যে আপনার জেলা ডিসি স্যারের সাথে আমি মন্ত্রণালয় থেকে কথা বলবো, এবং 1 সপ্তাহ পরে আমি ডিসি স্যারের কাছে চলে আসবো। আগে মন্ত্রণালয় থেকে কথা বলবো, বলে আমি ডিসি স্যারের কাছে নিজে চলে আসবো যে কোন থানার কি সমস্যা করে দিল স্যার সমাধান করে দেবে সেই উদ্দেশ্যে। তো যাই হোক, এগুলো যদি সমাধান করি তাহলে তো আপাততই সমস্যাগুলো আমাদের আছে সেগুলো সমাধান হয়ে গেল আমাদের সাথে সাথে, যেগুলো আমরা জর্জরিত। আমার একটি ভাই বলেছে ফান্ডের কথায় চলে আসি। ফান্ড আসলে একতা না থাকলে ফান্ড হয় না। সবচেয়ে বড় দরকার যেটা একতা। যদি আসলে পূর্বের কমিটি তারা কিন্তু গ্রাম পুলিশের একবারে হিসাবটাই জানে। বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্য সংখ্যা কত? এখন জেলা সভাপতি যিনি আছেন, থানা সভাপতি আছেন, তাকে যদি আমি প্রশ্ন করি তাহলে তিনি বলতে পারবেন না। সেইখানে আমরা সারা বাংলাদেশের গ্রাম পুলিশ কতজন আছে? আমাদের পূর্বের যে কেন্দ্রীয় কমিটি আছে তারা হিসেব দিয়েছে 46,870 জন। এই হিসাব দিয়ে আমি এই মন্ত্রণালয়ে কথা বলার চেষ্টা করেছিলাম 46,870 জন গ্রাম পুলিশ। তখন আমাকে মন্ত্রণালয় থেকে জানানো হলো যে লালমিয়া সাহেব আপনি এই সদস্য সংখ্যাটা কোথায় পেলেন? তখন তাকে বললাম যে স্যার আমাদের পূর্বের যারা কমিটি আছে তারা তো বলে যে 46,870 জন, প্রায় 47,000। উনি আমাকে বললো যে না, এটা হলো 45,870 জন। তাহলে সারা বাংলাদেশের গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের চেষ্টা যারা করে তারা গ্রাম পুলিশের হিসাবটাই জানে, তারা কিভাবে ভাগ্য পরিবর্তন করবে। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে কয়জন, এটা আমি বাপ হয়ে কি না জানার কোন বিষয়? তাহলে তো আমার কি বলবো, আরেক ভাষায় যেতে হয়, সেটা বললাম না। আমার ছেলে মেয়ের হিসাব আমি সংগঠন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন তারা দাবি করে আমরা সেই পূর্বের থেকে এই সংগঠনের মা বাবা হবো না। তাহলে তুই যদি মা বাপ হয়ে থাকো তাহলে ছেলে মেয়ের হিসাবটা তো তোর কাছে থাকার কথা, একটুকের হিসাব, তাদের সমস্যা, তাদের সকল কিছুই তোদের কাছে থাকার কথা। তোদের কাছে নেই কেন? তোর কেমন মা, তোর কেমন বাবা? এটা আমার প্রশ্ন পুরাতন যারা কমিটির লোক আছে তাদের কাছে। আমরা এদিকে জাতীয়তা স্কুলের জন্য চেষ্টা করছি, আরেকদিকে তারা আমাদেরকে থামানোর চেষ্টা করছে বিভিন্ন কারণে। অনেকেই এখানেও বলে, অনেকেই আছেন হয়তো বা প্রশাসন বলেন কিছু হবে না, এরাও কমিটি করবে, এরাও টেন্ডার করবে, এরাও এই করবে সেই করবে, জাতীয়করণ হবে না। আচ্ছা, আমরা সকলে তো সরিষার তেল ব্যবহার করি না? গায়ে হাতে পায়ে সরিষার তেল দিই। সরিষার তেলটা কি, তেলটা কোথা থেকে আসে? তেলটা আসতে গেলে আগে খেতে কিন্তু সরিষা বুনতে হয়। এই সরিষাটা আল্লাহ যদি গাছের ফলন ভালো দেয়, জল বৃষ্টি থেকে
থেকে রক্ষা করে, তাহলে কৃষকের ঘরে আসে। ঘর থেকে এটা মেলে দিতে হয়, বানানোর জন্য তেল বানানোর মেশিনে মেলে দিতে হয়, তারপরে সরিষার তেলটা হয়। এমনি কিন্তু সরিষার তেলটা হয় না, একটা প্রক্রিয়া আছে, নিয়ম আছে। আমরা যারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, আমরা জানি যে একটা প্রকল্প, ইউনিয়ন পরিষদের একটা গ্রামের রাস্তা, সেই রাস্তাটা করতে গেলে সেটা আগে প্রকল্পের আওতায় নাম দিতে হয়। সেই নামটা দেওয়ার পরে সেখানে উপজেলা অফিস থেকে, ইঞ্জিনিয়ার অফিস থেকে, উপজেলা ইঞ্জিনিয়ার অফিস থেকে লোক আসে, মাপে, এস্টিমেট করে কত টাকা লাগবে, বরাদ্দ চায়, আবারও সেটা তদন্ত হয়, তারপরে টাকা বরাদ্দ আসে। গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কিল, এটা কি ওই হাঁসের ডিম, যে সকালবেলা এই ঘর থেকে হাঁস বের করলাম আর ডিম পারলো, সেই ডিমটা টানতে বের করে নিয়ে আসলাম, এটা মনে করে যারা বৃদ্ধ গ্রাম পুলিশ, তারা এখানে উপস্থিত আছে, মাইন্ড করবেন না, একটু ধর্মের মত আছে আপনাদের কাছে, কারণ হয়তো আপনাদের কষ্ট লাগবে যে আমাদেরকে বেশি বলে। এখন আপনাদেরকে এই কারণে বলি, আপনারা আরো বেশি, আমাদের পথে বেশি বাধাটা আপনাদের, আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন, আমরা আরো এগিয়ে যেতে পারি। এখন এইগুলোর প্রক্রিয়া আছে, তার সাথে অনেক কথা হচ্ছে, অনেক, এটা ক্রেডিটটা আমার না, ক্রেডিটটা আপনাদের। আপনারা যে ঢাকায় 15 থেকে 20,000 গ্রাম পুলিশ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যোগদান না করতেন, যারা যোগদান করেছেন, এখানে যারা উপস্থিত আছে, প্রত্যেকেই বিষয়, আমি ভাবি কেউ না, আপনারা প্রত্যেকেই বিষয়। আপনারা টাকা পেয়েছেন বলে আজকে আমি টাকা পেয়েছি আপনাদের প্রতিনিধি হয়ে কথা বলার জন্য। অতএব লাল মিয়া কেউ না, লাল মিয়া একটা পাঁচজন কেউ না, সৈনিক, আসল সৈনিক হচ্ছে না আপনারা। কিন্তু সবাই একটা নৌকার মাঝি, নৌকায় যদি 5 জন ব্যক্তি নৌকা চালাতে পারে, 5 জন চালায় না, একটা গাড়িতে এখান থেকে ঢাকা যাবে, আমি ড্রাইভিং জানি, আমি নিজেই ড্রাইভিং জানি, কিন্তু একটা গাড়িতে কিন্তু 5টা ড্রাইভার না, ড্রাইভার একজন গাড়িটাকে টেনে নিয়ে ঢাকায় যায়। অনেকেই আছেন আমার যে শিক্ষাগত যোগ্যতা বেশি, এখানে আছেন অনেকেই আছেন, আমার যে ক্ষমতাশালী বেশি অনেকেই আছেন, আমার যে ট্যালেন্ট বেশি অনেকেই এখানে আছেন, কিন্তু আপনি হয়তো দৌড়াতে পারেন না, আমি দৌড়াতে পারি, যে কারণে আমি একটু আলাদা এই জায়গা থেকে, কিন্তু আমরা কোনো অংশে কম না। আপনাদের কারণে আজকে আমরা মন্ত্রণালয় জায়গা পেয়েছি। এখন 20,000 গ্রাম পুলিশ ঢাকা ঢোকাতে যদি গ্রাম পুলিশের এত সুন্দর একটা জায়গা তৈরি হয়ে থাকে, তাহলে যদি এই জেলার গ্রাম পুলিশ সবগুলো একত্র হন, তাহলে কি এই জেলার সমস্যা সমাধান করার কোন বিষয়ে দাঁড়াবে? আপনারাই বলে দাঁড়াবে? তাহলে একত্র হইলে সমস্যাটা কোন জায়গায়? আমি তো সেটা বুঝি না, সমস্যাটা কোন জায়গায়? একত্র না হয়ে আমরা যে আলাদা আলাদা থাকি, লাভটা কি? তাতে কোনো লাভ আছে আমাদের? লাভ নাই, আমাদের লস। আমি আজকের পর থেকে আশা করব এখানে যারা উপস্থিত আছেন, যে সকল থানা থেকে উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, তাদেরকে বাড়ি গিয়ে সুন্দরভাবে বোঝাবেন যে ভাগ্য পরিবর্তন করতে হলে অবশ্যই ঐক্য, শান্তি, শৃঙ্খলা, তার মধ্যে ঐক্যটাই প্রথমে, সর্বপ্রথম ঐক্য। থানায় গিয়ে দেখেন, থানাতে লেখা আছে ঐক্য, শান্তি, শৃঙ্খলা, তিনটে শব্দ থানায় লেখা আছে। প্রথমটাই কিন্তু ঐক্য, আমাদের ঐক্যের বড় প্রয়োজন। আমি মানিকগঞ্জ জেলা দিয়ে শুরু করতে চাই, যে মানিকগঞ্জ জেলাটা ঐক্য হবে, ইনশাআল্লাহ মানিকগঞ্জ জেলা একদিকে ঐক্য হবে, আরেকদিকে মানিকগঞ্জের সকল সমস্যা দূর হয়ে যাবে, আমি আশা করি। যাই হোক, কথা বলতে গেলে কথা অনেক, মনের ভিতর অনেক কথা, অনেক। আমরা যমুনা ঘেরাও করতে পেরেছি। যমুনা হচ্ছে তার বাসস্থান, যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি যমুনায় বসেন, সেটা তার বাসস্থান। যদি 200 গ্রাম পুলিশ হলে তাহলে কিন্তু যেতে পারতাম না। আপনারা গ্রাম পুলিশ 15-20,000 গ্রাম পুলিশ ঢাকা ঢুকেছেন, আমরা অসম্ভবকেও সম্ভব করে ফেলেছি। যত দ্রুত আপনারা সংঘবদ্ধ হবেন, আমরা তত দ্রুত প্রত্যেকটা অসম্ভবকে সম্ভব করে দেখাবো। বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ তারাই আমাদেরকে জাতীয় বেতন স্কেলে নিয়ে যেতে পারবে। এছাড়াও আমাকে পার্মানেন্ট চ্যালেঞ্জ করে বললাম। আমরা নাসের দেখেছি, বলেন দেখেছি, কমান্ডার মুস্তফা কামাল দেখেছি, এই জেলা তো কমিটি ছিল পূর্বে নাকি, এখন বর্তমানে
বুঝলাম না? আচ্ছা, আপনারা কি সময় কমিটি দেখেছেন? এইবার 2 মাস এই কমিটি দেখেন, 2 মাস এই কমিটিটা দেখেন, বৈষম্য বিরোধী গ্রাম পরিসংগঠনকে 2 মাসের ভিতরে যদি আপনাদের সমস্যার সমাধান না করে দিতে পারেন 2 মাসে, টুকটাক যে ছোটখাটো সমস্যাগুলো আছে যেগুলো আপনারা বলতেছেন সেগুলো যদি সমস্যা আমরা না করে দিতে পারি, তবে আমাকে কিন্তু কবি বলেছে তুমি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আপনারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমার কাছে আসতে হবে, প্রত্যেকটা থানাতে আপনারা ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমার কাছে আসেন, দেখেন আমি আপনাদেরকে কি দিতে পারি। যদি না দিতে পারি আমি স্বেচ্ছায় থাকতে যদি না দিতে পারি, আল্লাহর রহমতে, আমাদের দোয়ায়, আমার মার দোয়ায়, আমার অশেষ রহমতে আমার সাহসের কিন্তু কমতি নেই এবং মৃত্যুর ভয় আমার ভিতরে কিন্তু নেই। আমাদের কোন প্রশ্ন কি আছে? এর মাঝে আমি অনেকগুলো কথা বললাম, কোন প্রশ্ন আছে? আশা করেন কি এক বাক্যে আমার সাথে আছে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত, এক বাক্যে সবার সাথে আছে। তো যাই হোক, জানার পর কোনো কিছু বাকি নাই, জানার বাকি আছে কোনো কিছু আপনাদের জানার যে একটা প্রশ্ন আছে আমি হয়তো বা বলে এই বলতে পারিনি, আমাদের মধ্যে আছে, তাকে একটু এগিয়ে আসেন, এগিয়ে এসে প্রশ্ন করেন, কারণ দেখে আমাকে পাবেন না, কিন্তু প্রশ্নটা থেকে যাবে মনের মধ্যে। একজন একটা ভাই আসতেছে, এরপর আরেকটা ভাই আসে। আউটডোর করবেন না, আপনারা আউটডোর করবেন না, সুন্দরভাবে বলা দেখেন, সবাই কথা শুনবো, সবাই কথা বললে কথা শোনা যায় না। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এর আগে একটু বলছিলেন লাইভে, যে আমরা গ্রাম পুলিশ বাহিনী যদি আমাদের স্থানীয় সরকার চালিত, যদি অন্য কোনো সংস্থায় যদি আমাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে ওই ভাই প্রশ্নটা আমি বুঝতে পারছি। এটা সচিব স্যারের সাথে আমার মৌখিক কথা হয়েছে, সেটা আমি লাইভে বলেছিলাম, লাইভে আমার ভাইটি হয়তো লাইভে দেখেছে, মৌখিক কথা হয়েছে, এখনো সেটা গেজেট বের হয়নি। যে আমি স্যারকে বলেছিলাম যে স্যার খারাপ ভাষা ঠিক করে কেন নাই বলি, আমরা সবাই টানাটানি করে, সবাই কারে টানে, সবাই টানে। এখন রাস্তায় বসে রয়েছে এক মহিলা মানুষ, আমার বাপ মা নাই, গরিব করবো সবারই পাবে, আমরা সবাই টানে। আমি চাকরি করি স্থানীয় সরকার দপ্তরে, এই মৌসুম বিভাগের কর্মকর্তা সে আমার দাবি দিয়ে গেছে, তার কাছে পুলিশ নিয়ে যায়, আমি একটা মিনিটের জন্য ঘুমাইতেও পারি না। এটা কি স্যার? আমি চাকরি করি এক দপ্তরে, আমার সব দপ্তরে নিয়ে যাবে কেন? আমি যে দপ্তরে চাকরি করি তার বাইরে আমি কোনো কাজ করবো না। তখন স্যার আমাকে বলেছে যে এই বিষয়ে আলাদা একটা প্রজ্ঞাপন দেওয়া হবে, যে আমার স্থানীয় সরকার দপ্তরের লোক যদি অন্য কোনো দপ্তর নেয়, কাজে নেয়, সেক্ষেত্রে তাকে টিএ দিয়ে দিতে হবে। টিএ দিয়ে আপনার যাতায়াত বাবদ আর খাবার বাবদ ভালো একটা বিল আপনাকে দিতে হবে, আপনাকে যে দপ্তরে নিয়ে। এই ব্যাপারে স্যারের সাথে কথা চলতেছে, এগুলো একটা মিটিং এর ব্যাপার আছে, প্রত্যেকটা দপ্তরকে সাথে নিয়ে স্যার মিটিং করবে যে এরপর থেকে আমার গ্রাম পরিষদ যদি আপনি নিতে চান আপনার দপ্তরের কাজে, তাহলে তার জন্য আলাদা টিএ দিয়ে দিতে হবে। এটা হবে ভাই, ধন্যবাদ, এটা হবে। আচ্ছা, যাই হোক, এগুলো একেবারে ক্ষুদ্র বিষয়, স্টাম্প আর রেভিনিউ, এটা হচ্ছে রেভিনিউ, এর অরিজিনাল শব্দ হচ্ছে রেভিনিউ। সরকারকে রেভিনিউ দিতে হবে, এটা সব জায়গায় লাগাতে হয়। কোনো কোনো জায়গায় ওই ইউনুসার যাকে দিয়ে যেটা করায় তিনি নিজে লাগিয়ে দেয়, আপনারা তো জানেনই না, এটা লাগাইতেই হবে, সরকারকে রেভিনিউ দিতে হবে। এটা হয়তো আপনি জানেন না, তারা লাগিয়ে দেয়। আমরা যেমন আমার বেতনটা আসে আপনার মোবাইলে, আমাদের রাজবাংলা মোবাইল ব্যাংকিং আমরা বেতন, তা আমি তো উপজেলায় যেতেই হয় না, আমার বেতনটা অর্ডার চলে আসে মোবাইলে। তাহলে রেভিনিউ লাগাইলো না কি লাগাইলো এটা আমি জানতেই পারতেছি না। তো আপনি হয়তো হাতে হাতে বেতন নেন, ওই রেভিনিউটা লাগাই আমি দেখতে পাচ্ছি।
আগে আমরাও দেখতে পাচ্ছি যখন হাতে শীটের মধ্যে স্বাক্ষর করে বেতন দিতাম তখন ওই রেভিনিউ অনেক টাইমে আমরা নিজে রেখে দিতাম, তারপর কিন্তু হবে না। রেভিনিউ কিনতে যে 100 টাকা কাটে, 50 টাকা করে কাটে, তখন বললাম কি যে আমরা রেভিনিউটা আমরা নিজেরা দিতেছি, এটা আপনার দিতে হবে না, আমরা নিজেরা আগে দিতাম। এটা ক্ষুদ্র একটা বিষয়, 10-20 টাকা এটা ক্ষুদ্র একটা বিষয়। এই বিষয়টা কত বড় কোনো কিছু না। আপনার প্রশ্ন আছে? আপনি বাইরে দাঁড়াইলেন, আসেন আসেন আসেন। আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, আমার যেতে মন চায় না, কোথাও গেলে সেখান থেকে যেতে মন চায় না এবং আমার ক্ষুধা লাগে না, ক্ষুধা চলে যায়। আমাদের হাইকোর্টে রায় পেলাম তুমি মামলা রাখার নিয়োগের পর থেকে আপনার নিয়োগ অবৈধ পবিত্র করতে হবে, তাতে কিন্তু কাজে আপনি বাতিল হয়ে গেল। আপনাদের হা করলে আপনারা কি বলবেন? এগুলো আপনাদের সাথে চলতে চলতে আমাদের মধ্যে বলতে পারি কি বলতে চাচ্ছেন। এই অভিজ্ঞতাটা আল্লাহর রহমতে অলরেডি হয়ে গেছে। ওই দূর থেকে যদি হা বলেন তাহলে আমার বোঝা শেষ আপনি কি বলতে চাচ্ছেন। ভাইয়ের প্রশ্ন যে 2018 সালে মূলত 2017 সালের 27 ডিসেম্বর একটি রিটিফিকেশন মামলা 47 গ্রাম পুলিশের জন্য আমি প্রধানবাদী হয়ে লাল মিয়া ব্রাদার্স বিয়ার বাংলাদেশ একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলার সুবাদে আরো একবার আপনাদের জেলাতে এসেছিলাম। অনেকেই যারা 2018 সালে 19 সালে আমাকে দেখেছেন তারা আমাকে চিনে, আমি তাদের কাছে কমন একজন ব্যক্তি, চিনা একজন ভাই। তো সেক্ষেত্রে সেই মামলাটা 2019 সালের 15 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর একটি রায় প্রকাশ হয়। সেই রায়ে উল্লেখ থাকে যে আমাদেরকে দফাদার যারা তাদেরকে 19তম গ্রেডে বেতন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এবং যারা মহলদার তাদেরকে 20তম গ্রেডে বেতন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এবং 2011 সাল থেকে বকেয়া বেতন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই সাথে 2011 সালের নিয়োগ বিধান অনুযায়ী যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এই নিয়োগ বিধানের বাইরে ওই নিয়োগ বিধান বহির্ভূত নিয়োগ আপনি বলে বাতিল হবে 2011 সালে। এইটা আপনারা হয়তো কোর্টের ভাষা বুঝতে পারছেন না, কোর্টের ভাষা বুঝতে পারছেন না। আপনারা মনে করতেছেন যে আমরা 2011 সালের পরে যারা নিয়োগ হয়েছে তাদের চাকরি চলে যাবে, এটা লিখেছে না। 2011 সালের গ্যাজেট অনুযায়ী গ্যাজেট বহির্ভূত নিয়োগ হলে গ্যাজেট বহির্ভূত নিয়োগ। এখন একজন মানুষও এটাও মাইকে বলা ঠিক না, তারপর বই সমস্যা নাই। যে চাকরি নিয়েছে সে গ্যাজেট অনুযায়ী চাকরিটা নিয়েছে, গ্যাজেটের বাইরে চাকরি নেন নাই। গ্যাজেটে বলছে 8ম শ্রেণী পাস, আপনি 8ম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে। এমন কেউ আছেন যে 2011 সালের পরে আমি চাকরিতে ঢুকেছি কিন্তু আমি সার্টিফিকেট দেইনি, আছেন কেউ? 5% 2% দিয়েছেন, আছেন কেউ? প্রত্যেকের 8ম শ্রেণী পাস দেওয়া হয়ে আছে। তাহলে আপনার কিসের বই? আপনাদের এই গ্যাজেট অনুযায়ী আপনি ঢুকছেন চাকরিতে। গ্যাজেটে বলা আছে যে 8ম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা লাগবে, বাংলাদেশের নাগরিক হতে হবে, 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকবে, শরীরের মাপে শরীরের ওজন 52 কেজি লাগবে। সবগুলো বিধান মেনে তো আপনি চাকরিতে ঢুকছেন, কোনটা আপনার নাই? আপনি কি বাংলাদেশের নাগরিক না? সবগুলো যোগ্যতাই আপনার আছে, তাহলে আপনার চাকরি কি কেন যাবে? সেই ব্যাখ্যাটা বুঝেন নাই বিধায় আপনার মনের ভিতরে এই প্রশ্নটা। আর অনেক ভীত কাকারা বলেন যে আমাদের মনে চাকরি গেল, ওই গ্যাজেট বহাল হলে মনে হয় আমাদের চাকরি গেল। আর না ওই গ্যাজেট বহাল হলে আপনার পয়সা গেলেন। ওই গ্যাজেটটা আমি খুব দ্রুত এই মামলা নিয়েও নামতেছি, মামলাটা নিষ্পত্তি করার জন্য। যদি মামলার রায়টা দ্রুত আনতে পারি তখন এই রায় নিয়ে মন্ত্রণালয় লাগবে যে আপনারা তো কোর্ট মানে স্যারকে বলবো, মন্ত্রণালয়কে বলবো, কোর্ট তো বানাচ্ছেন আপনারা তো কোর্ট মানেন, তাহলে যে কোর্ট রায় দিচ্ছে এটা মানেন তাদের। আর আমি এইভাবে আমি সেখানে হাত নাচে নাচে এইভাবে কথা বলি, মন্ত্রণালয় এইভাবে হাত নাচে নাচে স্যার করেন, স্যার এটা কেন করলেন না, আমি তাকে কিভাবে বলি? রায়টা দিক দিয়ে করাবো, আর একদিক দিয়ে এই রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে যাবো। আর এখানে আমাদের রায় আমাদের পক্ষে আসবে। তো এই রায়টা খুব দ্রুত হয়ে যাবে। সামনে যে তারিখ নির্ধারণ আছে এই তারিখে আমরা রায় করাবো না, এর পরের তারিখে রায় করাবো, এটা খুব মত। তারপরে
এটা গ্রাম পরিষদ বলে গ্রাম পরিষদ বুঝবে না, রায় আর খারিজ শব্দের অর্থ বুঝবে না, আবার এটা নিয়ে কথা বলতে হবে। রায় কাকে বলে, খারিজ কাকে বলে, এটা বুঝবে না। এক বাক্যে আমাদের পক্ষে হবে, আমাদের পক্ষে করা হলো ওই কাগজ দিয়ে আমি ধরবো, সহজ ভাষায় গ্রাম পরিষদ বুঝবে। আর রায় আর খারিজ এটা কোর্টের ভাষা, এটা হলো কোর্টের ভাষা। এটা ডিগ্রি পাস ছেলেও বুঝবে না যে রায় কাকে বলে, খারিজ কাকে বলে। যদি এই বিষয়টা অভিজ্ঞতা না থাকে তাহলে সে বুঝবে না। অর্থাৎ এদেরকে জটিলতায় ঢালিয়ে লাভ নাই। সহজ ভাষায় যেটা যে আমাদের পক্ষে করে আমরা মন্তব্য ধরা হবে। আচ্ছা, এটা লাইভে বলবো না, এটা মানিকগঞ্জ জেলা যেহেতু পার্সোনাল মিটিং, এখানে বলার কিছু নাই। যে সকলেই হয়তো জানেন যে সামনে এই 27 তারিখে এই মামলাটা শুনানি হবে, রায় হবে। তো এই 27 তারিখেও হবে না। আমি লাল মিয়া এখানে যতক্ষণ না যাবো, আমি লাল মিয়া প্রধান বাদী, মামলাটার প্রধান বাদী। এখানে ইংলিশ লেখা বাংলা, লাল মিয়া বাংলাদেশ এটা লেখা। তা এখানে আমাদের মধ্যে কোনো রায় হবে না। আর ওই যে উজ্জ্বলপুর বাসনী কোনো সভাপতি, মামলায় কোনো সভাপতি হয় না, মামলায় বাদী লাগে। বাদী ছাড়া মামলা নাই, বাদী ছাড়া কোনো মামলা নাই। উনি বলে দিচ্ছে 27 তারিখে মামলার রায় হবে। আমি লাল মিয়া বলতেছি 27 তারিখ মামলা শুনানি হবে, শোনানিও হবে না। আমি লাল মিয়া যদি করবো সেদিনই হবে। সেটাও প্রমাণ দেখাবো যে লাল মিয়ার সাথে চললে ভুল জায়গায় চলতেছেন না। লাল মিয়া যেটা বলে সেটা করার চেষ্টা করে। অতএব লাল মিয়ার সাথে যদি চলেন তাহলে ভুল জায়গায় চলতেছেন না ভাই, ভালো জায়গায় চলতেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। কারণ দুপুরটায় খাবার টাইম, এখন আমার ক্ষুধা লাগে না, আপনাদের কাছে পাইলে আমার ক্ষুধা লাগে না। কিন্তু আপনাদের তো সেই অভ্যাস নাই, আমাদের ক্ষুধা লেগে গেছে, জানি অনেকেরই ক্ষুধা লেগে গেছে। তো সেক্ষেত্রে খুব সংক্ষিপ্ত আকারে শেষ দেওয়ার চেষ্টা করবো। আর বক্তব্য না দিয়ে ঘরোয়া ভাবে কথা বলার চেষ্টা করলাম। বক্তব্য এক সিস্টেমে, ঘরোয়া কথা এক সিস্টেমে। আমরা আমাদের জেলা কমিটি, আমরা তাদেরকে দিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো, তাদেরকে মনোনীত করে আমরা আমাদের জেলা কমিটি প্রকাশ করতে যাচ্ছি। এতে কি আপনাদের কোনো দ্বিমত আছে? সবাই বলবেন, সবাই যে আমরা একটা জেলা কমিটি দিব, যে আমরা তাকে দিয়ে এই জেলার সমস্ত সমস্যাগুলো দূর করতে পারবো। তাদেরকে আমরা জেলা সভাপতির দায়িত্ব দেবো, সেক্রেটারির দায়িত্ব দেবো, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেবো। এতে কি আপনাদের কোনো দ্বিমত আছে কিনা একটু জোরে শুনে, যাদের দ্বিমত আছে একটু হাত তুলবেন, যে কারো কি কোনো মন্তব্য আছে কিনা, জানতে দিলে পারি না এমন কোনো কথা আছে নাকি, জানতে দিলে মানবো না। যদি এইরকম কারো থাকে যে এই আপনি দিলে মানবো না, আমাদের লাগবে, তাহলে সেই ব্যক্তিরা একটু মঞ্চে থাকবে, শুধু সেই ব্যক্তিগুলো। সম্মেলনে মত বিনিময় সভা আমাদের গ্রাম পুলিশ ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, সেটাই আমরা ঢাকাতে বাবুলিবার সাথে আমরা যতটুকু পাচ্ছি ততটুকু ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। চাকরির পরেও যদি রিটায়ার হয়ে যায় তারপরেও থাকবো। এখন আমাদের লাল মিয়া ভাই মানিকগঞ্জ জেলা সে বিবেচনা করে একজন সভাপতি নিয়োগ করবে। তাকেই করুক না কেন, আমরা তাকেই মেনে নিব। ধন্যবাদ আমার ভাইকে মূল্যবান একটি কথা বলার জন্য। আরেকটি ভুল হয়ে গেছে, আমরা বৈষম্য দূর করতে চাই। এখানে কিন্তু আমার হয়তোবা সকলেই মা সমান বয়স কম আছে, বোনের সমান বয়স বেশি সকলেই, তো মহিলাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এখন এখানে আমরা দুইটা গ্রুপই আছি, মহিলা পুরুষ আছি। কোনো মহিলা যদি একটু কথা বলতেন যে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আপনাদের সেখানে অনুপ্রেরণা, আপনাদের যুক্তি, বুদ্ধি, সাহসিকতা, অনুপ্রেরণা, একজন আশা একটু কথা বলে ভালো হতো যে আমাদের পক্ষ থেকে
এখন প্রতিনিধি যে কেউ আসেন সে একটু বলেন, আমরা আপনাদের আবেগগুলো একটু শুনতে চাই। একজন মহিলা সাহস নিয়ে আসেন। উঠেন উঠেন উঠেন। কেউ কথা বলবেন না। আমরা গ্রাম বেশি, পুরুষ সংখ্যা বেশি, মহিলা মাত্র পশ্চিমে কয়জন। অতএব এদেরকে আগলে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এদের আবেগ, এদের কথা, এদের দায়িত্ব পালনকালে এদের প্রতি যে আমাদের দায়িত্ব, যে একটা মহিলা একটা ইউনিয়ন পরিষদে 9 জন গ্রাম পুলিশ, এর মধ্যে একটা মহিলা, তাকে আগলে রাখার দায়িত্বটা থাকে 8 জনের। তো তাদেরকে কথা বলার জন্য একটু সুযোগ দিলাম। তো তার কথাগুলো আমরা শুনবো, ঠান্ডা মাথায় শুনবো। তার মনে ভিতর কি আগে গেছে, তার কি সমস্যা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে গেলে হয়, তাদের সমস্যাগুলো সে একটু বলবে। ধন্যবাদ সবাইকে। এদিকে বেরেন, এদিকে বেরেন। আমি পক্ষ থেকে লালমিয়া ভাই এবং আমাদের নাইন ভাই বা সুমন ভাই, সিমরান ভাই, সবান কামড়ি, এরা যে কঠিন পরিশ্রম করে যাচ্ছে কতদিন ধরে, এটা কিন্তু আমরা সবাই জানি। আমিও গেছি ঢাকায়, দেখেছি যে এরা কত পরিশ্রম করতেছে। আমরা কিন্তু বাসায় বসে অনেক কথা বলতেছি যে এরা শুধু ভুয়া কথা বলে বা কি বলে, এরা কথাই বলে, কাজ করে না, কিন্তু তা না। এরকম কেউ কোনোদিন মন্তব্য করবেন না যে তারা কাজ করতেছে না। তাদের শরীরের দিকে, তাদের মুখের দিকে তাকিয়ে রাখেন যে তারা কত পরিশ্রম করতেছে। আমি কিন্তু ঢাকায় রাখতে পারি যে চেহারা দেখছি, আজকে কিন্তু সেই চেহারাটি আমি তাকাতে পারছি না। এটা কিন্তু আমার অন্তর বলছি যে রান্না ভাই কিন্তু কাজ করতেছে। আর আপনারা যারা মুসলমান আছেন এরা কিন্তু জানেন যে কোরআন একটা আইন জিনিস, এটা কিন্তু কখনো মিথ্যা না। আপনারা হয়তো মিথ্যা হতে পারে, কিন্তু কোরআন কখনো মিথ্যা না। কোরআন শপথ করে যখন রান্নার ভাই যে কথা বলছে যে আমি আপনাদের কাজ করতেছি, এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু অনেক বড় পাওনা। আমি আমার অন্তরে বিশ্বাস করছি যে না, রান্নার ভাই কাজ করতেছে, আমরা তার সাথে আছি। অবশ্যই আমার সাথে থাকবো। এতে যদি আমাদের জীবন চলতে হয়, রান্নার ভাই আমার সাথে ধন্যবাদ আমাদের আপনাকে। আর আমি এই মুহূর্তে মঞ্চের পিছনের লোক আছে, কাকা মাথায় হাত দিয়েছে, মাথায় হাত দিল কাকা, মঞ্চে আসে। আপনাকে দরকার আমার, আপনাকেই আমার দরকার। আমি আমার যুদ্ধটাই আপনাদের জন্য। মরণশান্তি বাবু যদি আপনাদের মুখে হাসি দেখে মৃত্যুবরণ করতে পারি, তাহলে মৃত্যুবরণ করেও শান্তি পাবো।
ইমরান ভাই আপনি দেখছেন কমিটি ঘোষণা করেন। আমি আমার আজকের এই যুদ্ধটা বৃদ্ধদের জন্য। আমি আমার মন থেকে বলছি, আমি যাদের জন্য যুদ্ধ করতেছি তারা হচ্ছে কাকাগুলো, যারা এখান থেকে রিটায়ার্ডে গিয়ে বাড়ি গিয়ে এই ছেলে মেয়ে ভাত দেয় না, খেতে দেয় না, অনেকেই ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়, তাদের জন্যই আমার এই যুদ্ধটা। আমি নিজ চোখে আমার ইউনিয়নে দেখেছি, আর আমার ইউনিয়নে দেখার পর থেকে আমার মনে কিন্তু এই যুদ্ধের যে সঞ্চালনা এসেছে মনের মধ্যে, এগুলো দেখে কিন্তু যে একজন গ্রাম পুলিশ সদস্য সারা জীবন সে রাষ্ট্রের জন্য তার যৌবনটাকে এখানে দিয়ে সে বৃদ্ধ বয়সে বাড়ি গিয়ে ভিক্ষা করে খায়, এটা আমি নিজ চোখে দেখেছি। তাদেরকে দেখে আমার ভিতরে আজকের এই যুদ্ধের জন্ম কিন্তু সেখান থেকে হয়েছে। আমি তাদের জন্যই লড়ছি। আল্লাহ যেন তাদের মুখে হাসি ফোটাতে দেয়, এই দোয়াটা সকল গ্রাম পুলিশ করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এটা আমি আশা করি। আমি এই কিছুক্ষণের মধ্যে মানিকগঞ্জ জেলা কমিটি, এই জেলা কমিটির সকল সদস্যদেরকে ফুল শুভেচ্ছা এবং ফুল দিয়ে বরণ করে নেব এবং তাদের নাম ঘোষণা করব। আপনারা যারা বাহিরে যারা এলোমেলো ঘোরাঘুরি করছেন, বাহিরে আছেন, আর একটু বিরক্ত করবো, আপনাদের বেশি সময় না, অল্প সময় বিরক্ত করব। আপনারা অনুগ্রহ করব একটু সকলেই নিজ নিজ যে আসনে ছিলেন আসনগুলো অলঙ্কিত করবেন আপনাদের জন্য। আপনারা একটু আসবেন আর এখানে ফুল দিয়ে বরণ করবেন। যে মহিলা সদস্যগুলো গ্রাম পুলিশের আজকে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা বোন, আমার মা সমতুল্য যারা আছেন মা, আপনারা একটু সামনের দিকে আসবেন, যারা পিছনে আছেন তারা সামনে আসবেন। আপনাদের আমি তো যে আপনাকে আন্দোলন ওইখান থেকে এসে আমার চা খাওয়া হয়ে গেছে, তাই রাস্তার মধ্যে দোকানদার খবর পেয়ে গেছে। এখন তো দেখলাম দেখতেছি লাইভ করতে না বলে, লাইভ করতে না বলে মহিলা গ্রাম পুলিশ আপনার সামনে আসেন। এখন প্রকাশ করতে যাচ্ছি আপনাদের মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সংগঠন, সেই সংগঠনের নামগুলো আমি প্রকাশ করতে যাচ্ছি। এখানে আমরা মানিকগঞ্জ জেলা থেকে বেছে নিয়েছি যিনি আপনাদের প্রতিনিধি, তিনি মস্তবিক না, কিন্তু তিনি আপনাদের চাকর, আজ থেকে তিনি আপনাদের চাকর, আপনাদের প্রতিনিধি। তার নাম হচ্ছে জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সভাপতি। আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একজন নাম মঞ্চে আসেন, মঞ্চে আসেন, একটু কষ্ট করে মঞ্চে আসেন।
ভাই এটা কে যাবেন? শাহিন ভাই, শাহিন ভাই কি হলো বুঝলাম না, মাথায় ঢুকলো না আমার। এবার আসবে শাহিনুর রহমান ভাই, ইতিহাস সভাপতি মানিকগঞ্জ সদর। ভাইকে 50 হাজার অনুরোধ করছি। আরেকজন আছেন মহিলা। সিনিয়র সভাপতি এবার আসবেন নরোত্তম সহসভাপতি সাটরিয়া মানিকগঞ্জ। আছেন আপনি? বাইরে গেছে, বাইরে। এরপর আসবেন হানিফ মিয়া সহসভাপতি হরিরামপুর মানিকগঞ্জ। আছেন হানিফ মিয়া? হানিফ ভাই নরোত্তম কাকা আইছে। আসেন হানিফ ভাই, আসেন। আপনি কে নরোত্তম দা? আপনি আসেন। হানিফ ভাই আপনি একটু পরে আসেন, একটু লিখে দিয়ে দিই। এরপরে আসবেন হানিফ মিয়া সহসভাপতি হরিরামপুর মানিকগঞ্জ। সবাই এক একজন এক একবার আসেন, এক একজন এক একবার আসেন। এবার মোহাম্মদ খলিলুর রহমান সহসভাপতি শিবালয় মানিকগঞ্জ। আছেন? খলিলুর রহমান। একজন মহিলা আছেন? এবার আসবেন আমাদের যে আপনার কমিটির যে সাধারণ সম্পাদক মতিয়া রহমান শিবালয় মানিকগঞ্জ, তাকে 50 হাজার অনুরোধ করছি। সবাই সম্পাদক্রমে তাকে আমরা সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করছি। এবার মোহাম্মদ কোয়েব আলী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঘিওর মানিকগঞ্জ, তাকে আসার জন্য অনুরোধ করছি। রবি সরকার যুগ্ম সাধারণ সম্পাদক ঘিওর মানিকগঞ্জ। আছেন? আসেন রবি সরকার আছে? আসেন কাকা, মঞ্চে আসেন। রবি সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সহ আমাদের মহিলা প্রতিনিধি আবাসক সবাই। এরপরে আসবেন কৃষ্ণ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক হরিরামপুর মানিকগঞ্জ।
কৃষ্ণ সরকার, আপনি মঞ্চে চলে আসেন দ্রুত। মোহাম্মদ বাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, হরিরামপুর, মানিকগঞ্জ আছেন? বাচ্চু ভাইকে আসার জন্য অনুরোধ করছি। এবার মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক 1। মোহাম্মদ শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক 2, সাটুরিয়া, মানিকগঞ্জ। আপনি থাকলে মঞ্চে আসুন। শাহিনুর রহমান। আপনারা আসেন। এবার আসবে মোহাম্মদ জসিম মিয়া, সাংগঠনিক সম্পাদক 3, ঘিওর, মানিকগঞ্জ। আছে জসিম মিয়া, আপনি চলে আসেন। মোহাম্মদ বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক 4, সিংহাই, মানিকগঞ্জ। আছেন? বাদশা মিয়া, মোহাম্মদ বাদশা মিয়া। ঠিক আছে। এবার আপনারা মহিলাদের দেরি করে আপনারা যাবেন। সাংগঠনিক সম্পাদক 5, ঘিওর, মানিকগঞ্জ। আছেন? আপনি মঞ্চে চলে আসেন। মালা কই কই আর আমি মহিলাদের দেরি হয়। এবার মোহাম্মদ নূর ইসলাম, কোষাধ্যক্ষ, সিংহাই, মানিকগঞ্জ। চলে আসেন মঞ্চে। মোহাম্মদ আল আমিন, প্রচার সম্পাদক, সাটুরিয়া, মানিকগঞ্জ। মঞ্চে চলে আসেন। প্রচার সম্পাদক পদটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সাটুরিয়াকে দেওয়া হলো। সাটুরিয়া, এটা কিন্তু একটা ডেলি। প্রচার সম্পাদক গুরুত্বপূর্ণ একটি পদ সংগঠনের। ধন্যবাদ সাটুরিয়াকে। এবার মোহাম্মদ বাবুল হোসেন, দপ্তর সম্পাদক, মানিকগঞ্জ সদর। আপনি মঞ্চে চলে আসেন। মোহাম্মদ আব্দুল মজিদ, সহদপ্তর সম্পাদক, দৌলতপুর, মানিকগঞ্জ। মোহাম্মদ নুরুল হক, আইন বিষয়ক সম্পাদক, সাটুরিয়া, মানিকগঞ্জ। আপনি মঞ্চে চলে আসেন। আইন বিষয়ক সম্পাদক, এই পদটাও কিন্তু একটা সংগঠনের গুরুত্বপূর্ণ পদ। সকল আইন কানুন তার হাতে।
সংগঠনের কোনো ভুল ত্রুটি এগুলো তার হাতে, সে আমাদেরকে দিক নির্দেশনা দিবে সকল আইন বিষয়ক। ধন্যবাদ থাকি। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ সদর, আপনি চলে আসেন মঞ্চে। এইবার ফেসছেন, যত ত্রাণ আছে এগুলো আপনার দিতে হবে। গ্রাম পুলিশের কোনো সমস্যা হইলে এইবার আপনার ত্রাণ নিয়ে যেতে হবে তার বাড়িতে। ভাই ফেসে গেছে, জায়গা তাহলে বাইসে গেছি, সবচেয়ে পয়সালা গ্রাম পুলিশ দিত, তাহলে ইনশাল্লাহ আপনারা বাইসে গেছেন। মোহাম্মদ সোহেল রানা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাটুরিয়া, মানিকগঞ্জ। সোহেল রানা ভাইকে আসার জন্য অনুরোধ করছি। দুঃখিত ফ্যান করা ধর্ম এরকম। মোহাম্মদ শামীম হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ সদর। শামীম ভাই কই? মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ সদর। মনির ভাই কই? মনির ভাই কই? চলে আসেন। এদিন নিজেই অসুস্থ। মনির ভাই কই? নাই নাই, পরের জন ডাকো। মোহাম্মদ মজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ সদর। আপনার কোন থানা? ডাবল লেগে গেছে এক নাম, মানিকগঞ্জ সদর। মোহাম্মদ রফিক আছেন, সদস্য, মানিকগঞ্জ সদর। মোহাম্মদ বাবুল হোসেন, সম্মানিত সদস্য, মানিকগঞ্জ সদর, আপনি মঞ্চে চলে আসুন। বাবুল হোসেন, বাবুল হোসেন, মানিকগঞ্জ সদর। জাগির ইউনিয়ন কই? আপনি আসেন। মোহাম্মদ শাহিন, সম্মানিত সদস্য, সিংরাইন, মানিকগঞ্জ, আপনি চলে আসেন। শাহিন ভাই কই? শাহিন। মোহাম্মদ ফজল হোসেন, সদস্য, মানিকগঞ্জ সদর, কাকা আপনি চলে আসেন মঞ্চে। কাকা আপনি সিনিয়র পার্সন চলে আসেন। মোহাম্মদ আরজিনা আক্তার, হরিরামপুর, আপনি মঞ্চে চলে আসেন। আরজিনা আক্তার, হরিরামপুর। মোহাম্মদ রূপা আক্তার, মানিকগঞ্জ সদর, আপনি চলে আসেন মঞ্চে।
মোসাম্মদ আকি বিশ্বাস আপনি মঞ্চে চলে আসেন। নিত্যরঞ্জন ঋষি সদস্য শিবালয় মানিকগঞ্জ আপনি চলে আসেন। মোসাম্মদ বেনুয়ারা বেগম সদস্য গৃহর মানিকগঞ্জ আপনি চলে আসেন। ডাকের আগে চলে এলে কেমনে? ডাকের আগে চলে এলে কেমনে? জানে না। মোসাম্মদ খুশি বেগম মানিকগঞ্জ সদর আপনি চলে আসেন। মোসাম্মদ জাফিয়া আক্তার হরিরামপুর আপনি চলে আসেন মঞ্চে। ক্যামেরা পিছনে মোহাম্মদ রবিউল ইসলাম সদর থানা আপনি চলে আসেন মঞ্চে। শেষ হয় না গাড়ি আসবে রবিউল এদিকে আকাশ ধরবে রাইছে ছবি তুলার দিকে মোহাম্মদ জহিরুল ইসলাম সাটুরিয়া আপনি চলে আসেন। জহিরুল ইসলাম মোহাম্মদ হারিসুর রহমান মানিকগঞ্জ সদর আপনি চলে আসেন। হারিসুর রহমান হারিস ভাই ক্যাপ খুলছে কে রে? পুরা গুলিয়ালায় মালা পরা লাগে। মোসাম্মদ লতা আক্তার হরিরামপুর আপনি চলে আসেন মঞ্চে। লতা আক্তার কই আপা কই আপনি চলে আসেন। কই আপনি চলে আসেন আপা মঞ্চে চলে আসেন। সরস্বতী রানী আপনি চলে আসেন মঞ্চে। দুর্বল দুইজনে একসাথে চলে আসেন। সরস্বতী রানী কই আপনি চলে আসেন আপা দুইজনে মঞ্চে চলে আসেন। এদিকে আমাদের আর একজন শুধু বাকি আছে। সম্মানিত সদস্য শেষ। মোহাম্মদ আক্তার আলী মানিকগঞ্জ সদর আপনি মঞ্চে চলে আসেন। আক্তার আলী মঞ্চে চলে আসেন। আমরা মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করলাম এবং করলাম আপনাদের কারোর যদি কোনো অভিযোগ থাকে এখন বলতে হবে, চলে যাওয়ার পর বললে হবে না। যদি কারোর কোনো অভিযোগ থাকে হাত তুলে আমাদের এখনই জানান।
আছে কার অভিযোগ আছে? কোনো সমস্যা বা অসম্মতি আছে আমরা যে কমিটি করে দিয়ে গেলাম এই জন্য আপনারা এদের কাছে কথা বলেন না কা? দায়িত্ব বুঝে নেবেন। এরা সবসময় আপনাদের জন্য কাজ করবে। যদি কোনো কাজের মেয়াদ ঘটে এরা হচ্ছে আজকে থেকে আপনাদের চাকর। এক কথায় এরা যদি আপনাদের কথা না শুনে বা আপনাদের না কাজ করে আগে হয়তো তাদের নাম্বার আছে কেন্দ্রীয় কমিটির, তাদেরকে আপনারা জানাবেন। এবার আমাদের যে সমাজের সভাপতি সাহেব যে কথা বলবে কথা বলে